ইলান এসে শাওকে বলে যে আমার বাবা অনুমতি দিয়ে দিয়েছে। এখন আমি শ্যালো প্র্যাকটিস করতে পারবো। এটা শোনার পর সে খুশি হয়ে যায়। আসলে শাও কিছুটা তার উপর রেগেছিল। কেন রেগেছিল আপনাদের কি মনে আছে? কারণ কাল রাত সে যে তার বান্ধবীর সাথে কথা বলেছিল, তখন কিন্তু দরজা সে নক করে দিয়েছিল। যার কারণে সে তার উপর রেগেছিল। ইলান তাকে বলে শ্যালো প্র্যাকটিস তো আমি করতেই পারবো, কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমার লেখাপড়া নিয়ে। আমার লেখাপড়ায় তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে তো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এটা শোনার পর শাও বলে, কেন? তোমার বান্ধবী আছে না, সে তোমাকে ক্লাস করিয়ে দিবে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আমার এখন এত সময় নেই। তখন সে বলে, হ্যাঁ, ভালো আইডিয়া, আমি অবশ্যই তার কাছ থেকে হেল্প নিতে পারবো। আসলে শাও চাচ্ছিল না যে সে অন্য কারো কাছ থেকে হেল্প নেক, কিন্তু সে তাকে এটা বলার একমাত্র কারণ ছিল ওই রাগটা। কিন্তু সে বলে, আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে পড়ালেখায় সাহায্য করব। অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। তারপর তারা সব বন্ধুরা মিলে চলে যায় কার্ড খেলতে। এখানে সবাই যখন কার্ড খেলছিল, তারা সবাই বারবার হেরে যাচ্ছিল শাওয়ের কাছে। শাওকে তারা কোনোভাবেই হারাতে পারে না, যার কারণে গেম ওভার হয়ে যায়। তারপর আমরা ইলানকে দেখতে পাই, যে কিনা তার বাবার কাছে যায় আর বাবাকে গিয়ে বলে যে, বাবা, আমি তোমার সাহায্য করি। বাবা বলে, থাক, তুমি এত বড় হয়ে যাওনি যে এখন তুমি আমাকে কুকিং এ সাহায্য করবে। আমি চাই তুমি তোমার পড়ালেখায় মনোযোগ দাও, ভালো করে লেখাপড়া শেষ করো, তারপর না হয় আমার কাজে হেল্প করো। তখন সে বলে, আচ্ছা বাবা। পরদিন স্কুলে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা শাওকে প্রপোজ করার জন্য একটি লাভ লেটার নিয়ে আসে। সব বান্ধবীরা বলে যে হ্যাঁ, তোমাদেরকে অনেক ভালো মানাবে। ইলানকেও আমরা দেখতে পাই, আসলে সে কোনো মাইন্ডই করেনি। ঘটনা কি, আচ্ছা, পরে জানতে পারবো। এদিকে আমাদের জাওকে দেখানো হয়, যে কিনা বলে, আমার ভার্সিটিতে চান্স হয়েছে, আমি কিছুদিন পরই ভার্সিটিতে চলে যাব, তোমাদের অনেক মিস করব। তখন তার বন্ধুরা তাকে বলে যে মিস করার কি আছে, আমরা একসাথে না হয় তোমার ফার্ম হাউসে গিয়ে সময় কাটিয়ে আসবো। এদিকে আমাদের ম্যাংকে দেখানো হয়, যে কিনা তার ফেভারিট আইডলের একটি শো হচ্ছিল। এটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল। টিকিট কেনার অনেক চেষ্টা করলেও সে টিকিট কিনতে পারে না। যেহেতু সে টিকিট কিনতে পারছিল না, তাই সে তার বন্ধু বান্ধবদের বলছিল টিকিট কেনার কথা। সবাই বলছিল যে এখন যদি তারা টিকিট কিনেও ওইগুলো ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই চাইলে তারা এটা না করে পরের শোয়ের টিকিট কিনতে পারে। ওইগুলো তো তারা ঠিকঠাকভাবে সময় মতোই কিনতে পারবে। কিন্তু ম্যাগ রাজি হচ্ছিল না। সে চাচ্ছিল এখনই যাতে টিকিটগুলো কেনা হোক। সব বন্ধুরা লেগে যায় টিকিট খোঁজার জন্য। সবাই সবার পরিচিতদের কল করে আর টিকিটের কথা জিজ্ঞাসা করে। কিন্তু কোনোভাবেই টিকিটের কোনো ব্যবস্থা হচ্ছিল না। যাও তখন বলে যে সে টিকিট পেয়েছে। এটা শোনার পর ম্যাং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলতে শুরু করে। বন্ধুরা তো এটা দেখে অবাক হয়ে যায় আর তাদের পিকচার ক্লিক করে। কনসার্টের দিন আমরা ম্যাং ম্যাংকে দেখতে পাই, যে কিনা খুব তাড়াতাড়ি কনসার্টের জন্য বেরিয়ে পড়ে। একটি লোক তার টিকিট নেয়, সে দৌড়াতে দৌড়াতে কনসার্টের রুমের দিকে যেতে শুরু করে। এদিকে আমাদের ইলান এবং জাওকে দেখানো হয়, তারা তাদের লেখাপড়া করছিল। ইলানের অনেক ভুল হচ্ছিল, শাও তার ভুলগুলো সংশোধন করে দেয়। তারপর শাও চলে যায় খাবার আনার জন্য আর ইলান ওই চিঠিটি দেখতে পায়, যেটা তাদেরই একজন বান্ধবী দিয়েছিল শাওকে। এটা সে কোথায় রাখবে বুঝতে না পেরে তার বইয়ের কাছে রেখে দেয়। যেহেতু রুম থেকে অ্যালার্মের আওয়াজ আসছিল, তাই সে রুমের ভিতর চলে যায়। রুমে গিয়ে একটি জারের মধ্যে সে অনেকগুলো চিরকুট দেখতে পায়। চিরকুটগুলো কিসের সে বুঝতে পারে না। তখনই শাও আবার চলে যায় টেবিলের দিকে। শাও গিয়ে টেবিলে একটি চিঠি দেখতে পায়। চিঠি দেখে সে মনে করে হয়তো ইলান তাকে লাভ লেটার দিয়েছে। এটা ভেবে সে ইলানের দিকে আসতে শুরু করে। ইলান তাকে জিজ্ঞাসা করে, এই জারে এত চিরকুট কিসের? তখন সে বলে, আচ্ছা, এগুলোর উত্তর দিয়ে দিব। আগে এটা বলো যে তোমার যদি আমাকে কিছু বলারই হতো, তাহলে তুমি আমাকে মুখে বলতে পারতে, চিঠি দিলে কেন? তখন সে বলে, মেয়েদের অভ্যাসই এটা, মেয়েরা চিঠি দিবে, মেয়েরা কি মুখে সবকিছু বলতে পারে? তুমি চিঠিটা পড়ো, তাহলেই বুঝতে পারবে। সে তখন জোরে জোরে চিঠি পড়তে শুরু করে। চিঠি পড়ার এক পর্যায়ে সে যখন মেয়েটির নাম দেখতে পায়, তখন সে অবাক হয়ে যায় আর বলে, তার মানে চিঠিটি তুমি লিখোনি? তখন সে বলে, না, আমি তো লিখিনি, যার নাম সেই লিখেছে। সে তাকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পিলার ধরে বসে থাকে। তখনই ম্যাং ম্যাং তাকে জানায়, তারা যেই টিকিটগুলো কিনেছিল এটি ফেক ছিল আর একটি লোক তাদের টিকিট নিয়ে নিয়েছে। ম্যাং ম্যাং বসে থাকে। সব বন্ধুরা তার কাছে চলে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে টাকাগুলো চলে গিয়েছে তো কি হয়েছে, পরের বার না হয় আমরা চেষ্টা করে দেখব।
ইলান তার বান্ধবী ম্যাংকে সরি বলে তার জন্য এমনটা হয়েছে। ম্যাং বলে যে তুমি তো আমাদের খুশির জন্য এমনটা করেছো, তাহলে সরি কেন বলছো? তখনই তারা ওই লোকটিকে দেখতে পায় যারা তার কাছে ফেক টিকিট বিক্রি করেছিল। লোকটিকে তারা দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটি দেয়ালের কাছে আসে। বন্ধুরা সবাই মিলে লোকটির পেন ধরে টানাটানি করতে শুরু করে। আসলে তারা লোকটিকে নিচে নামানোর চেষ্টা করছিল। তারা যখন পেন ধরে টান দেয় তখন লোকটির পেন্ট হাতে চলে আসে লোকটি ছাড়া। তখন মেয়েগুলো লজ্জা পেয়ে যায় আর লোকটির বাধ্য হয়ে নিচে নামে। তারপর লোকটিকে তারা ধরে টাকার জন্য লোকটি টাকাগুলো ফেরত দিয়ে দেয় আর তাদেরকে সরি বলে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। ইলান যখন স্কুলের জন্য বের হয় তখন শাও স্কুলের জন্য বের হয়, কিন্তু সে তার সাথে কথা না বলে সাইকেল নিয়ে চলে যায়। তাই ইলান আর তাকে কিছু না বলে সে নিজেই একা একা স্কুলে চলে যায়। ফাইনালি ইলানদের রেজাল্ট চলে এসেছিল। ইলান অনেক ভালো রেজাল্ট করেছে, যার কারণে সে শাওকে বলে তোমার জন্য আমি এত ভালো রেজাল্ট করতে পারলাম, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু শাও তার কোনো কথাই রেসপন্স করে না। সে তখন তাকে বলে তুমি কি অন্য কাউকে পছন্দ করো, যার কারণে আমি যে লেটারটি দিয়েছি ওইটাকে রিজেক্ট করছো আর আমার সাথেও কথা বলছো না? তখন চিকু বলে কেন তুমি জানো না যে সে অন্য কাউকে পছন্দ করে? সে তখন বলে তুমি কি জানো, তাহলে আমাকে বলো। তখন সে বলে ইলান তোমাকেই তো সে পছন্দ করে। কিন্তু সে বলে যে তোর কি মনে হয় আমি ইলানকে পছন্দ করি না? এমনটা কখনোই না। ইলান কনফিউজে পড়ে যায়। একে তো সেন্ড না করছিল আর উপর দিকে চিকু বলছিল হ্যাঁ তাকে পছন্দ করে। তখনই টিচার চলে আসে সেনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আর সে চিকুকে জিজ্ঞাসা করে বিষয়টা সত্য কিনা। চিকু বলে হ্যাঁ এটাই সত্য। তারপর আমরা দেখতে পাই শাওকে টিচারের রুমে। টিচার তাকে জানায় যে সে কোন ভার্সিটিতে ভর্তি হবে এই বিষয়ে কি কোনো কিছু চিন্তা করেছে? তখন সে বলে হ্যাঁ, সে চিন্তা করে রেখেছে। কিন্তু সে কোন সাবজেক্ট নেবে এটা এখনো সে চিন্তা করেনি। টিচার বলে তোমার বাবা তো অনেক স্ট্রিক্ট, একটু চিন্তা করে দেখো কি করা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এখানে থাকা অন্য একজন টিচার তার ক্লাস টিচারকে জিজ্ঞাসা করে তুমি ওর দিকে এত মনোযোগী কেন? ক্লাস টিচার বলে আমার ক্লাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট হচ্ছে সেন, আর যদি তার প্রতি আমি মনোযোগ না হই তাহলে কিভাবে হবে? অন্য টিচারটি বলে ক্লাস টিচার যে পরিবর্তন করা হবে এটা কি আপনি জানেন না? টিচার বলে না আমি জানি না। টিচারের মাথায় তো বাজ ভেঙে পড়ে। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই তার কাছে একটি টেক্সট আসে ফটোগ্রাফির জন্য। যখন সে তার কাছে যায় তখন মেয়েটি বলে আসলে আমার কাছে আমার বাবা মামা কেউ নেই, কিন্তু আমার একজন দাদি রয়েছে। আর দাদিকেই আমি নিজের মায়ের মতো দেখি। উনিও আমাকে অনেক বেশি সম্মান করে। আমি চাই তুমি আমার দাদির সাথে এমনভাবে পিকচার উঠিয়ে দাও যাতে বোঝা যায় উনি আমার মা। আর এইগুলো আমি স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দিতে পারি। ওনার অনেক বয়স হয়েছে, যদি হুট করে উনি মারা যান তাহলে আমার কাছে উনার জন্য কোনো স্মৃতি থাকবে না। তাই আমি চাই উনার সাথে কিছু ফটোগ্রাফি করতে। তুমি কি সুন্দর করে উঠিয়ে দিবে? সেন বলে হ্যাঁ, উঠিয়ে দিবে। এদিকে তাদেরকে একসাথে কথা বলতে দেখে ফেলে ইলান। ইলানের মনের মধ্যে ছিল যে এই মেয়েটি কে? সে গিয়ে জিজ্ঞাসা করে মেয়েটি কে ছিল। কিন্তু শাও কোনো উত্তরই দেয় না। ইলান বলে ও আচ্ছা এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? শাও বলে উল্টাপাল্টা করা বন্ধ করো, আমার কথা আগে শোনো। সে পুরো ঘটনা খুলে বলে যে ওই মহিলাটির পিকচার উঠিয়ে দেওয়ার কথা হচ্ছে আমার, আর এটা আমার নতুন প্রজেক্ট। তারপর তারা বন্ধু মহলে এই বিষয়টা নিয়ে কথা বলে। এখানে কাউকে বৃদ্ধ মহিলার ছেলের অভিনয় করতে হবে, আসলে পিকচারের জন্য আর কিছুই না। বৃদ্ধ মহিলা তার ছেলেকে অনেক বেশি মিস করে আর তাকে অনেক ভালোবাসে। সে অনেক বছর আগে মারা গিয়েছে। এখন বৃদ্ধ মহিলার ছেলের হাইটে এখানে কেউই ছিল না, একমাত্র চিকু ছিল। কিন্তু চিকু তো রাজি ছিল না তাদের সাথে অভিনয় করবে বা পিকচার ক্লিক করবে। সে বলে আমি বৃদ্ধ মহিলার ছেলে কিভাবে হতে পারি? তখন সবাই বলে এটা তো অভিনয় আর কিছুই না। সে যদি এই অভিনয়টি করে তাহলে অনেক ভালো হবে। আর এতে তার প্রজেক্টেরও অনেক লাভ হবে। তাই সবাই রাজি হয়ে যায় স্কুল শেষে বৃদ্ধ মহিলার বাসায় যাবে। বৃদ্ধ মহিলার বাসায় চিকু তার ড্রেস আপ পরেই চলে যায়। আর তার ড্রেস আপের সাথে বৃদ্ধ মহিলার ছেলের ড্রেস আপের অনেক মিল ছিল। তাই সে তাকে বলে যে তুমি আমার ছেলের ড্রেস পরে রয়েছো কেন? তখন সে জানায় যে সে আসলে তার ছেলের বন্ধু। আর সে তার সাথে একটি পিকচার ক্লিক করে তার ছেলের কাছে নিয়ে যাবে। সেম ঘটনা ঘটে বৃদ্ধ মহিলার সাথে, তারা পিকচার ক্লিক করে। রাতের বেলায় শাও জানতে পারে বৃদ্ধ মহিলাটি মারা গিয়েছে।
বৃদ্ধ মহিলার নাতনি তাকে অসংখ্য ধন্যবাদ জানায়। সে এত সুন্দর একটি পিকচার তাকে ক্লিক করে দিয়েছে। তখন তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন সে তার বাবা মায়ের সাথে বাহিরে ঘুরতে যেত। তার বাবা আর তার অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে দিত তার মা। অনেক দামি দামি খাবার কিনে তাদেরকে খাওয়াতো। তার বাবা একদিন তাকে কম দামি খাবার কিনতে বলেছিল। সে তার মাকে অনেক বেশি মিস করছিল। তাকে একটি টেক্সট পাঠায় যে সে কেমন আছে। অন্যদিকে আমাদের চিকুকে দেখানো হয় সে নিজের চুল কাটানোর জন্য সেলুনে গিয়েছে। সেলুনের লোক তাকে জিজ্ঞাসা করে কিভাবে চুল কেটে দিবে। সে বলে তাদের মন মতো দেওয়ার জন্য। সেলুনের লোকটি তার চুল এতটাই খারাপ করে দেয় যে দেখার মতো ছিল না। কিন্তু এখানে তো তার আর কিছু করার ছিল না, এই চুল নিয়েই বাড়ি ফিরতে হয়। অন্যদিকে আমাদের নিংজিকে দেখানো হয়, যার রিজেকশন চলে এসেছিল। তাকে কোনো ভার্সিটিতে স্কলারশিপ দেওয়া হয়নি। এর জন্য তার অনেক বেশি মন খারাপ ছিল, কারণ তার চাহিদা আর ভার্সিটির চাহিদা একদমই আলাদা ছিল। অন্যদিকে ইলান এবং শাওকে দেখানো হয়। তারা বসে বসে লেখাপড়া করছিল। তখন শাও হুট করে বলে ওঠে তার চোখে কিছু পড়েছে। তখন ইলান তার চোখটি দেখতে শুরু করে তার চোখে আসলেই কিছু পড়েছে কিনা। ইলানকে এতটা কাছে দেখে শাওয়ের হার্টবিট তেজ হতে থাকে, যার কারণে সে তাকে বলে যে আমার চোখে যা পড়েছিল তা সরে গিয়েছে। তুমি এখন বাসায় চলে যাও, আমি এখন ঘুমাবো। এই কথা বলে সে তার রুমে চলে যায়। সে বুঝতেও পারে না যে কি হলো। সিন পরিবর্তন হয় পরদিন স্কুলে। স্কুলে একটি নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আর এটা মূলত লাস্ট ইয়ার স্টুডেন্টের জন্য। ইলান মনে মনে ভাবে তারা যেহেতু লাস্ট ইয়ার স্টুডেন্ট, তারা তো এখানে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য তারা অনেক বেশি খুশি ছিল। এদিকে প্রিন্সিপাল ক্লাস টিচারকে জানায় যে সে নতুন একটি আইডিয়া তৈরি করেছে। আইডিয়াটি হচ্ছে লাস্ট ইয়ারের যত স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে সে বাছাই করে রেখেছে। আর ওই স্টুডেন্টদের ভালোভাবে ক্লাস দেওয়া হবে। তাদেরকে রাত 10টা অবধি ক্লাস দেওয়া হবে। আর তাদের ক্লাসগুলো অনেক স্পেশাল হবে যাতে তারা ভালো ভার্সিটিতে যেতে পারে। এমনটা অনেক স্কুলেই হয়ে থাকে। কিন্তু টিচার বলছিল যে না, এটা ঠিক হবে না, স্টুডেন্টদের জন্য অনেক ক্ষতি হতে পারে। কিন্তু প্রিন্সিপালের যা বলার তাই ছিল। সে বলে এটা তুমি ক্লাসে গিয়ে বলে দাও। তখন টিচার না পারতে চলে যায় স্টুডেন্টদের কাছে আর সবাইকে গিয়ে এই কথা বলে। তখন আমরা জানতে পারি এখানে শাও এবং নিংজি দুইজনই সিলেক্ট হয়েছিল। কিন্তু ইলান সিলেক্ট হয়নি, কারণ ইলান তো তেমন ভালো স্টুডেন্ট ছিল না। ইলান বাহিরে অপেক্ষা করছিল শাওয়ের জন্য। তখনই এখানে শাও চলে আসে একটি ছাতা নিয়ে। স্কুলে যেহেতু ডেট এলাও ছিল না, তাই তারা একই ছাতার নিচে করে যেতে পারবে না। অনেক কষ্ট করে শাও তাকে লুকিয়ে এখান থেকে বাহিরে বের করে নিয়ে আসে। স্কুলের বাহিরে আসার পর দুজন হাসতে শুরু করে, কারণ তারা অনেক কষ্টে স্কুল থেকে বাহিরে বের হয়েছিল। স্কুল থেকে বের হয়ে তারা যা তা করে তাদের ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। এখানে গিয়ে তাদের যে টিচার ছিল সে তাদেরকে একটি টাওয়াল দিয়ে দেয়, যাতে তারা নিজেকে শুকাতে পারে। তারপর তারা দুইজন পড়তে বসে। এখানে শাওকে আলাদা পড়া দেওয়া হয়েছিল যেহেতু সে স্পেশাল স্টুডেন্ট ছিল, আর এই কোয়েকশনগুলো অনেক হার্ড ছিল। তখন সে বলে যে আচ্ছা, আমি কি এগুলো সলভ করতে পারবো। শাও বলে তুমি চাইলে সলভ করতে পারো, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু ইলান বলে থাক, তুমি সলভ করো, কারণ তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি এত ভালো স্টুডেন্ট নই, তাই আমি এগুলো সলভ করতে চাইও না। তখন সে বলে আমি হানলাই ভার্সিটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। তখন সে বলে আমি জানতাম এমনটা তুমি করবে। তাই সে তাকে একটি পিকচার বের করে দেয়। ওইদিন যে বুড়ি মহিলাটির পিকচার সে ক্লিক করছিল তখন তাকে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছিল। তাই সে এই পিকচারটি ক্লিক করে রেখেছিল। তারপর আমরা ইলানকে দেখতে পাই যে কিনা বাসায় ফিরে এই অঙ্কটি করার অনেক চেষ্টা করে। পরদিন তারা স্কুলের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। স্কুলে তো তারা যাবে, এখন তো তারা আলাদা ক্লাসে। একজন ছিল স্পেশাল ক্লাসে আর একজন নরমাল ক্লাসে। এখন তারা স্কুলে চলে যায় আর তাদের নতুন নিয়ম আমরা দেখতে পাই। নরমাল যে স্টুডেন্টগুলো ছিল তাদেরকে ফোন ইউজ করতে দেওয়া হবে না স্কুলে, তাই তাদের ফোন নিয়ে নেওয়া হয়। কিন্তু স্পেশাল যে স্টুডেন্টগুলো ছিল তাদেরকে চেকই করা হয় না। এটা কোন ধরনের নিয়ম? এখানে আমরা আরও জানতে পারি যে তাদের দুই ধরনের নিয়ম চালু করে দেওয়া হয়েছে। এখন তাদের সবাইকেই পড়ালেখা করতে হবে। লেখাপড়ার ফাঁকে তাদের কোনো খাবার দেওয়া হবে না। স্কুল থেকে তারা কোনো খাবার পাবে না, তাদের বাসায় গিয়ে খাবার খেতে হবে। তাছাড়াও তারা কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে না। এখন তাদের ১ বছর পুরোই ভালোভাবে লেখাপড়া করতে হবে। ইলান ও তার বন্ধুরা ক্লাসে এমন অ্যাক্টিং করে যে তাদের শরীর অনেক বেশি খারাপ। তারা বাসায় যেতে চায়। কিন্তু টিচার তাদেরকে বাসায় যেতে দেয় না। টিচার যখন ক্লাসে থাকে না, তখন তারা বাহিরে কফি নেওয়ার জন্য চলে যায়।
তারপর তারা বন্ধুরা ওই স্পেশাল ক্লাসের দিকে নজর দেয়। এটা তো স্বাভাবিক, তাই না? তারা বন্ধুদের তো দেখতেই যাবে। তখন তারা দেখতে পায় টিচার তাদেরকে স্পেশাল খাবার দিচ্ছিল। এটা দেখে তো তারা অবাক। তাদেরকে কোনো খাবারই দেওয়া হচ্ছিল না। আর স্পেশাল ক্লাসে এত ভালো খাবার দেওয়া হচ্ছিল। তখনই তাদের টিচার তাদের সামনে পড়ে যায়। ইলান বলে, স্যার এইসব কি? ওদেরকে কফি দেওয়া হচ্ছে, সাথে ভালো ভালো খাবার, আর আমাদেরকে কিছুই না। এটা কি সম্ভব? টিচার বলে, ওরা ভালো স্টুডেন্ট আর তোমরা তেমন ভালো স্টুডেন্ট না, তাই এই আলাদা বিচার তৈরি করা হয়েছে। ইলানের এইসব একদমই পছন্দ ছিল না। রাতের বেলায় তারা সব বন্ধুরা মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল। ইলান বলে, এইসব নিয়মের বাহিরে আমি যেতে চাই। আমার এইসব নিয়ম ভালো লাগে না। আমি ভালোভাবে কনসার্ট করতে চাই, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তখন তারা বন্ধুরা মিলে তাকে একটি আইডিয়া দেয় যে তারা যদি জুনিয়রদের সাথে মিলে সব কাজ করে তাহলে তাদের জন্য এটা ভালো হবে। তাই তারা জুনিয়র স্টুডেন্টদের সাথে কথা বলতে চলে যায়। একজন স্টুডেন্টের সাথে কথা বলে। জুনিয়র স্টুডেন্ট বলে, দেখুন আপনারা তো এই বছর চলে যাবেন স্কুল থেকে, কিন্তু আমাকে আরও একটি বছর স্কুলে কাটাতে হবে। তাই স্কুলের নিয়মের বাহিরে গিয়ে আমি কোনো কাজ করতে চাচ্ছি না। তখন তারা নিরাশ হয়ে যায়, কারণ তাদের হাতে আর কোনো কিছুই ছিল না। তারপর তারা সব বন্ধুরা মিলে আলোচনা করে এখন কি করা যায়। তখন তারা বলে, আমাদের হাতে আর কোনো রাস্তা নেই জুনিয়রদের রাজি করানো ছাড়া। আচ্ছা দেখি কি হয়, যদি ওরা রাজি হয় তাহলে আমরা কনসার্ট করব, আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই। জুনিয়ররা রাজি হয়ে গিয়েছিল তাদের প্রোগ্রামের সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য। ইলান তো মহাখুশি, তার প্ল্যান সাকসেসফুল। সে চাচ্ছিল সবকিছু সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে। এই অনুযায়ী তারা বন্ধু বান্ধব আর জুনিয়রদেরকে নিয়ে কাজে লেগে পড়ে। ক্লাস টিচার পরদিন তাদেরকে ক্লাসে খোঁজে, কিন্তু তারা কোনো বন্ধুরাই ক্লাসে ছিল না। টিচার বুঝতে পারে হয়তো তারা কোনো গন্ডগোল বেশিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে সবাই বাহিরে চলে যায়, আর বাহিরে গিয়ে দেখতে পায় তাদের ধারণাই ঠিক। তারা আসলে একটি গানের প্রোগ্রাম রেখেছে। এখানে সবাই সুন্দর করে গান গাইবে। ইলান সবার উদ্দেশ্য করে বলে, আমাদেরকে যেই নিয়মের ভিতর বন্দি করে রাখা হয়েছে, এই নিয়মের ভিতর থেকে আমরা বাহিরে আসতে চাই। আমরা চাই না এই ভেদাভেদ। হ্যাঁ, আমরা চাই ভালো ক্লাস করতে। তারপর ইলান আর নিংজি দুইজন মিলেই সেলো বাজায়। এটা অনেক সুন্দর ছিল, সবাই অনেক বেশি এনজয় করে। তারপর আমাদের নিংকে দেখানো হয় যে কিনা তার মনের মতো গান গাইতে শুরু করে। আর তার গান শুনে নিংজির তো একদম অবস্থা খারাপ, সে তার উপর ক্রাশ খেয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় প্রোগ্রাম শেষে স্কুল টিচার তাদেরকে ডেকে নিয়ে যায় আর তাদেরকে অনেক কথাবার্তা শোনায়, কারণ তারা তাদের নিয়ম ভেঙেছিল। নিয়ম ভাঙার কারণে তাদেরকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়ারও কথা বলা হয়। তারা সবাই রিকোয়েস্ট করছিল যাতে তাদের স্কুলে রাখা হয়। তখনই এখানে প্রিন্সিপাল চলে আসে আর তাদের উদ্দেশ্য করে বলে যে আসলে আমি ভুলেই গিয়েছিলাম, লেখাপড়ার বাহিরে একটি জীবন রয়েছে। তোমরা তো তোমাদের লাস্ট ইয়ারের মেমোরি অর্জনের জন্য এইসব করেছো, তাই না? এখন থেকে নিয়ম করা হলো তোমরা আগের নিয়মেই চলবে স্কুলে। তোমাদের জন্য স্পেশাল কোনো নিয়ম নেই, স্পেশাল কোনো ক্লাস নেই। এতে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ সবাই আগের মতো জীবনযাপন করতে পারবে। এটা তাদের জন্য অনেক ভালো দিক ছিল। সিন পরিবর্তন হয়, আমাদের নিংজিকে দেখানো হয় যে কিনা ল্যাপটপে চেক করছিল সে যেই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছে ওই ভার্সিটিতে সে চান্স পেয়েছে কিনা। লাস্ট ভার্সিটি ছিল এটা, কিন্তু এখান থেকেও তার রিজেকশন চলে আসে। এই জন্য তার মন খারাপ ছিল। চিকু তখন তাকে একটি ভিডিও পাঠায়, যেটা তার নিজের ভিডিও ছিল। এটা দেখে সে খুশি হয়ে যায়। শাও তার বাসায় ছিল। নিংজি বাহির থেকে বৃষ্টির মধ্যে তার বাসায় আসে। এটা দেখে শাও জিজ্ঞাসা করে, এত রাতে সে এখানে কি করছে? তখন সে জানায় তার হাত দেখাতে এসেছে। সে অনেক ভালোভাবে শ্যালো প্র্যাকটিস করছে, কারণ তার এক্সাম রয়েছে। আর সে আশা করছে সে ভার্সিটিতে চান্স পাবে। তখন সে বলে এই পাগলামো না করলেও তার হতো। এত রাতে না এসে সকালেও তো তাকে জানাতে পারতো। পরদিন সকালে আমরা নিংজিকে দেখতে পাই, যে কিনা তার ফ্যামিলির সাথে নাস্তা করছিল। তার বাবা তখন তাকে বলে যে তার বাবার বিশ্বাস রয়েছে তার উপর, সে ভার্সিটিতে চান্স পাবে, তার এক্সাম অনেক ভালো হবে। তার বাবা তার সাথে যেতে চাইলে সে বলে যে না, তার সাথে শাও যাবে। কিছুক্ষণ পরই আমরা শাওকে দেখতে পাই, যে কিনা বাহিরে তার জন্য অপেক্ষায় ছিল। শাও ইলানকে বলে সে অনেক ভালো করবে, সে যাতে চিন্তা না করে। ইলান ভার্সিটিতে গিয়ে নিংজিকে দেখতে পায়। তাকে দেখে সে অবাক আর জিজ্ঞাসা করে, তুমি না বিদেশে যেতে চাচ্ছিলে, এখানে কি করছো? সে বলে, আসলে আমার স্কলারশিপগুলো ক্যান্সেল হয়েছে, আর আমার ফ্যামিলির অবস্থা তেমন ভালো নয় যে আমাকে বিদেশে পড়তে পাঠাবে, তাই আমি এখানেই চেষ্টা করছি। তখন সে বলে যে এতে মন খারাপের কি আছে, তুমি চাইলেই সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা তো বন্ধু, তাই না? লুকিয়ে রাখার কি রয়েছে? আর তুমি যেখানেই যাবে অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস।
এদিকে আজ তাদের উইন্টার ওকেশনের লাস্ট ডেট ছিল, তাই তারা প্ল্যান করছিল কি করবে। এখানে তারা জানতে পারে যে নিংজি আসলে বিদেশে পড়তে যাচ্ছে না। এটা শোনার পর চিকু মনে মনে ভাবে সে যেহেতু বিদেশে পড়তে যাচ্ছে না তাহলে সে গিয়ে বিদেশে কি করবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেও হানলাই যে ভার্সিটি রয়েছে ওই ভার্সিটিতে ভর্তি হবে। এই জন্য সে ফর্ম আনতে টিচারের কাছে চলে যায়। অন্যদিকে আমাদের ইলানকে দেখানো হয়। ইলানের মতো দেখতে একটি মেয়ের পিকচার তার বান্ধবী তাকে এনে দেখায়। আমার কেন জানি না মনে হচ্ছে ইলান এটা তুমি। তখন সে বলে আমি কিভাবে হতে পারি আর আমারই বা কে এইভাবে পিকচার উঠিয়ে দিবে। আচ্ছা আমি এই পেজটি লাইক করে রাখি, পরে দেখে নিব যে এটা কার পেজ বা কে এইসব আপলোড করছে, বা সে আমার পরিচিত কিনা বা এটা আমি কিনা। এদিকে চিকু নিংজির জন্য বিদেশ থেকে কিছু চকলেট আনিয়েছিল, যেগুলো তাকে দিয়ে দেয় আর সেও নেয় আর অনেক বেশি খুশিও হয়। অন্যদিকে আমাদের ইলানকে দেখানো হয় যে কিনা তার ওই স্টুডিওতে আসে। স্টুডিওতে আসার পর তার মায়ের কিছু ভিডিও দেখতে পায় আর সে বলে আমার মায়ের অনেক ট্যালেন্ট ছিল তাই না টিচার। তখন টিচার বলে হ্যাঁ তুমিও পারবে যদি তুমি চেষ্টা করো। তখনই এখানে শাও চলে আসে আর তাকে লেখাপড়ার জন্য ফোর্স করতে থাকে। তখন সে যায় আর পড়ালেখা করতে শুরু করে। তার ফোনে নোটিফিকেশন আসে ওই পেজটির। তখন সে বলে এই পেজটি থেকে এই মেয়েটির পিকচার ক্লিক করে আপলোড করা হয়েছে। দেখে মনে হচ্ছে না এই ছেলেটি মেয়েটির উপর ক্রাশ, তাই তো এমনটা করেছে। হয়তো আমাদের স্কুলের কোনো মেয়ে হবে, কিন্তু সবাই বলছে এটা নাকি আমি। এখানে আমরা জানতে পারি আসলে পেজটি ছিল শাওয়ের আর এটা নিংজি ছিল, কিন্তু নিংজি এটা বুঝতে পারছিল না। আর শাও তাকে এটা বলছিল না যে এটা তারই পেজ। তখন তারা এগ্রিও করতে শুরু করে একে অপরের সাথে যে হয়তো এই মেয়েটি এই ছেলেটির ক্রাশ। তখন সে বলে এমনটা নাও হতে পারে। কথায় কথায় ইলান বলে তোমার ফোনে কি লুকিয়ে রেখেছো দাও। ফোনটি নিতে গেলে সে একে অপরের উপরে পড়ে যায় আর তখন কিছুটা আনইজি ফিল করে এখান থেকে চলে যায় শাও। আর ইলান তার যাওয়া দেখতে থাকে। অন্যদিকে আমাদের নিংজিকে দেখানো হয় সে তার রুমে বসে শুনছিল তার বাবা মায়ের ঝগড়া। তারা ঝগড়া করছিল আর একে অপরকে বলছিল যে তাদের এই বাসাটা বিক্রি করে দিতে হবে। তার এইসব খারাপ লাগার কারণে সে তার কানে ইয়ারফোন লাগিয়ে ফেলে। অন্যদিকে গ্রুপে তারা সবাই মিলে প্ল্যান করছিল যে নিউ ইয়ারের সেকেন্ড ডেতে তারা দেখা করবে, কারণ ফার্স্ট ডেতে তো সবাই ফ্যামিলির সাথে কাটাবে, সেকেন্ড ডেতে তারা দেখা করতে যাবে। সবাই কোথায় যাবে কি করবে সবকিছু মোটামুটি প্ল্যান করা হয়ে যায়। নিউ ইয়ারের ফার্স্ট ডেতে আমরা দেখতে পাই ইলান এবং শাওয়ের ফ্যামিলি একই জায়গায় এসেছে। শাওয়ের ফ্যামিলি এসেছে এখানে মূলত বিজনেস ট্রিপে বা বিজনেস নিয়ে আলোচনা করার জন্য। আর ইলানের ফ্যামিলি এসেছে তারই আবার কাজিনদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তারা সবাই সবার মতো সময় কাটাচ্ছিল। এদিকে আমরা শাওয়ের বাবাকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিল। তার মা তাকে বলেছিল কম ড্রিঙ্ক করার জন্য, কিন্তু তার বাবা শুনছিল না আর অনেক ভালোভাবেই ড্রিঙ্ক করছিল। আর তার ক্লায়েন্টরা তাকে নিয়ে অনেক বেশি মজা নিচ্ছিল। এটা দেখে শাও তার বাবাকে এখান থেকে নিতে চলে আসে আর ওই ক্লায়েন্টের উপর সে ড্রিঙ্ক ফেলে দেয়। তখন তার বাবা তাকে থাপ্পড় মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা ইলানের ফ্যামিলিকে দেখতে পাই তার ভাই তার ট্যালেন্ট দেখায় আর সবাই তাকে অনেকগুলো টাকা দেয়। ইলান যখন তার নিজের স্কেল দেখাতে যাচ্ছিল তখন সবাই বলে যে সে তো ভালোভাবে বাজাতেই পারে না, তাহলে সে কিভাবে নতুন ভার্সিটিতে অংশগ্রহণ করবে আর ভার্সিটিতে বা কিভাবেই সে ভালো রেজাল্ট করতে পারবে। তখন তার বাবা তার পুপিকে অন্য কথায় উলজে দেয় আর সে বাহিরে বেরিয়ে চলে আসে, কারণ তার ভালো লাগছিল না এইসব বিষয়। অন্যদিকে আমরা শাওয়ের বাবাকে দেখতে পাই যে কিনা তাকে বলছিল যে তোমার লেখাপড়ার খরচ, তোমার লাইফস্টাইল সবকিছু এদের টাকা থেকেই আসে, তাহলে তুমি কিভাবে তাদের সাথে খারাপ আচরণ করতে পারো। তারপর আমরা ইলানকে দেখতে পাই যে কিনা বাহিরের রাস্তায় গিয়ে পড়ে থাকে। তখন সে তাকে ওঠায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। ইলান তখন তাকে সবকিছু খুলে বলে। শাও তখন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় ব্যথা পেয়েছে। সে তার ব্যথাস্থান তাকে দেখাতে চায় না। তখন শাও বলে তুমি এখানে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তখন সে লক্ষ্য করে এখানে স্নোফল হচ্ছে, তাই সে ভিতরে তার সোয়েটার আনতে চলে যায়। দেখতে পায় তার শ্যালো নিয়ে তার ভাই খেলা করছে। শ্যালোটা সে আনতে চাইলে তার আন্টি উল্টো তার এই ছোট ভাইয়ের পক্ষ নেয় আর তাকে বকাঝকা করে। এই বিষয়ে সে পাত্তা না দিয়ে তার শ্যালোটা নিতে চাইলে তার শ্যালোটা নিচে পড়ে ভেঙে যায়। এতে সে অনেক রাগ করে আর তার জ্যাকেট নিয়ে বাহিরে বেরিয়ে চলে আসে। আর বাবা তার ছোট ভাইকে বলে তুমি যাও তোমার আপুর কাছে গিয়ে ক্ষমা চাও, কারণ তুমি ভুল করেছো।
তারপর আমাদের শাওকে দেখানো হয় যে কিনা তার জন্য রাইস বল নিয়ে এসেছিল আর তাকে জিজ্ঞাসা করে সে জ্যাকেট কোথায় পেয়েছে। সে তখন জানায় যে সে জ্যাকেট ভিতর থেকে আনতে গিয়েছিল, তার সাথে এই ঘটনা ঘটেছে। তখন শাও বলে যে ও আচ্ছা বুঝলাম, আগে তুমি রাইস বল খাও তারপর কথা হবে। তখন সে বলে যে আচ্ছা শাও, তুমি কেন আমার এতটা খেয়াল রাখো? শাও বলে তুমিও তো আমার খেয়াল রাখো। তখনই এখানে ইলানের ছোট ভাই চলে আসে আর তাকে সরি বলে। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে আর অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের বাবা মাও এখানে চলে আসে আর নিজেদের ছেলে মেয়েকে দেখতে থাকে। অন্যদিকে সিন চলে আসে শাওয়ের বাসায়। তার বাবা চুপচাপ বসেছিল আর শাওয়ের সাথেই কথা বলার চেষ্টা করছিল। শাওকে বলে যে সে অনেক কষ্ট করে তার লেখাপড়ার সবকিছু অ্যারেঞ্জ করছে আর সে এমনটা করবে সে কল্পনাও করতে পারেনি। শাওয়ের ফটোগ্রাফিতে আগ্রহ, সে যাতে ফটোগ্রাফি করে। তার মা তাকে একটি ক্যামেরা দিয়ে বলে এটা তার বাবা কিনে নিয়ে এসেছে। আর তাদের মধ্যে যত ঝামেলা ভুল বোঝাবুঝি ছিল সবকিছুই সমাধান হয়ে যায়। তারা এখন হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়। সিন পরিবর্তন হয় নিউ ইয়ারের সেকেন্ড ডেতে। যেদিন তারা প্ল্যান করেছিল তারা সবাই মিলে একসাথে ঘুরতে আসবে। হ্যাঁ, বন্ধুরা সবাই মিলে ঘুরতে চলে এসেছিল। এখানে জাওকে কেউ ইনভাইট করেনি। ম্যাং জাওকে আসতে বলেছিল, তাই এখানে সে চলে এসেছে। সবাই বলে যে ওকে কে ইনভাইট করেছে? ম্যাং বলে আমি করেছি, কারণ সেও তো আমাদের বন্ধু, তাই না? তারা সবাই মিলে তাদের এই দিনটাকে অনেক বেশি এনজয় করে। পরদিন আমাদের ইলানকে দেখানো হয়। তার রেজাল্ট চলে এসেছে। সে ভার্সিটিতে চান্স পায়নি। যার কারণে তার অনেক বেশি মন খারাপ ছিল। শাও তখন তার কাছে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। সে তখন জানায় সে চান্স পায়নি, তবে নিংজি চান্স পেয়েছে। এতে সে অনেক খুশি। তারপর সে তাকে বলে যে তুমি কি আমাকে পড়ালেখায় সাহায্য করতে পারবে? যদি সাহায্য করো তাহলে আমি ভার্সিটিতে ভর্তি হতে পারবো, না হয় ভর্তি হতে পারবো না। এইভাবেই যেমন কথা তেমন কাজ। তারা তাদের সময়গুলো এনজয় করছিল, লেখাপড়াও ঠিকঠাকভাবে করছিল। এইভাবে তাদের এক্সামের দিন চলে আসে, এক্সামও শেষ হয়ে যায়। সবাই অনেক ভালো রেজাল্ট করেছিল। তবে চিকুর রেজাল্ট কিছুটা খারাপ ছিল। সে এখন ভালো ভার্সিটিতে চান্স পাবে কিনা এটাই ছিল সন্দেহ। আর হানলাই ভার্সিটিতে যাওয়ারই তার উদ্দেশ্য ছিল। এদিকে টপ করেছিল শাও। শাওয়ের ফ্যামিলি তো মহা খুশি, কারণ তাদের ছেলে টপ করেছে। রেজাল্টের পর সব বন্ধু আর বান্ধবী মিলে তারা দেখা করে অনেক এনজয় করে। কথায় কথায় একজন নিংজির কথা বললে চিকু জানায় যে নিংজির ফ্যামিলি ব্যাংক্রাফট হয়েছে আর তাদের অবস্থা খুবই খারাপ। চিকুর ফ্যামিলি তার বাসাটি কিনতে চাচ্ছিল। তখন তারা বলে যে তাকে তো আমাদের ফিরিয়ে আনা উচিত, খোঁজা উচিত। চিকু বলে হ্যাঁ, সে তার দাদির বাসায় আছে, এটাও আমি জানি। খুব তাড়াতাড়ি তাকে খুঁজে নিয়ে আসবো, এতে তোমাদের চিন্তার কোনো কারণ নেই।